একটা দেশ আসলে কিভাবে চলে? কে ঠিক করে দেয় যে নির্বাচন সুষ্ঠু হবে, অথবা জনগণের ট্যাক্সের টাকা ঠিকঠাক খরচ হচ্ছে কিনা সেই হিসাবটাই বা কে রাখে? এই সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু লুকিয়ে আছে আমাদের সংবিধানের শেষ দিকের কয়েকটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদে। চলুন আজ সেই অনুচ্ছেদগুলোই সহজ করে জেনে নিই, যা বিসিএস পরীক্ষার জন্য কিন্তু ভীষণ জরুরি। দেখুন, সংবিধান কিন্তু শুধু একটা আইনের বই না। এটাকে বলা যেতে পারে একটা দেশের জন্য অপারেটিং ম্যানুয়াল। মানে এই ম্যানুয়ালটাই ঠিক করে দেয় যে দেশের সবচেয়ে জরুরি প্রতিষ্ঠানগুলো, যেমন কোর্ট বা নির্বাচন কমিশন, তারা ঠিক কিভাবে কাজ করবে। তো চলুন এই ম্যানুয়ালটার ভেতরে একটু ঢু মারা যাক। আজকে আমরা দেখব রাষ্ট্রের মূল পিলার বা স্তম্ভগুলো কি কি। আমরা জানব সর্বোচ্চ আদালত কিভাবে তার ক্ষমতা ধরে রাখে, জনগণের টাকার হিসাব কে রাখে, আর সব শেষে দেখব এই সংবিধান কিভাবে সময়ের সাথে সাথে নিজেকে বদলাতে পারে, আবার সংকটকালে দেশকে রক্ষাও করতে পারে। আচ্ছা, তো আলোচনা শুরুতে চলুন মূল ভিত্তিটা একটু পরিষ্কার করে নিই। সংবিধানের এই শেষ অধ্যায়গুলোতে এমন কিছু স্বাধীন প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে যাদের আসল কাজই হল ক্ষমতার ভারসাম্য রক্ষা করা। মানে কেউ যেন একা অনেক বেশি শক্তিশালী হয়ে না ওঠে, সেটা নিশ্চিত করাই এদের দায়িত্ব। আর এই ছবিটাতেই দেখুন, মূল নীতিটা একদম পরিষ্কার। ক্ষমতাকে কয়েকটা ভাগে ভাগ করে দেয়া হয়েছে, যাতে সেটা এক হাতে জমাট বাঁধতে না পারে। আর ঠিক এই ভিত্তির ওপরেই কিন্তু আজকের আলোচনার প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে আছে। আমাদের প্রথম স্তম্ভটা হল বিচার বিভাগ। এখন প্রশ্ন হল, সুপ্রিম কোর্ট কিভাবে নিজের স্বাধীনতা রক্ষা করে, কিভাবে এটা নিশ্চিত করে যে বিচার কাজে অন্য কেউ এসে হস্তক্ষেপ করতে পারবে না? এর জন্য সুপ্রিম কোর্টের হাতে সবচেয়ে বড় যে অস্ত্রটা আছে তার নাম হল আদালত অবমাননা ঠেকানোর ক্ষমতা। খুব সহজ করে বললে, কেউ যদি আদালতের কোনো আদেশ ইচ্ছে করে অমান্য করে বা আদালতকে নিয়ে এমন কিছু বলে যা তার সম্মানহানি করে, তাহলে আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। আর এভাবেই কিন্তু বিচার বিভাগের সম্মান আর কার্যকারিতা টিকে থাকে। এখানে মনে রাখার মতো বিষয় হল, এই ক্ষমতাটা কিন্তু এমনি এমনি আসেনি। এটা সরাসরি আমাদের সংবিধানের ১০৮ নম্বর অনুচ্ছেদেই খুব পরিষ্কারভাবে লেখা আছে। বিসিএস পরীক্ষার্থীদের জন্য এই নম্বরটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখুন, এই ছোট্ট একটা বাক্যই কিন্তু বিচার বিভাগকে নিজের সম্মান রক্ষা করার আর তার দেওয়া রায় কার্যকর করার ইনর্মাস একটা ক্ষমতা দিয়ে দিয়েছে। আর এটাই হলো আইনের শাসনের মূল ভিত্তি। বেশ, বিচার বিভাগ তো গেল। এবার চলুন গণতন্ত্রের আরেকটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলি। সেটা হলো নির্বাচন। একটা ফুটবল খেলার যেমন একজন নিরপেক্ষ রেফারি লাগে, ঠিক তেমনি একটা দেশের নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য একজন নিরপেক্ষ পরিচালক দরকার। আর সেই কাজটাই করে থাকে আমাদের নির্বাচন কমিশন। সংবিধানের ১১৯ নম্বর অনুচ্ছেদ বলছে যে ভোটার তালিকা তৈরি থেকে শুরু করে সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচনের পুরো প্রক্রিয়ার তত্ত্বাবধান, নির্দেশনা এবং নিয়ন্ত্রণের একছত্র ক্ষমতা থাকবে নির্বাচন কমিশনের হাতে। মানে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার সব দায়িত্বই তাদের। আচ্ছা, নির্বাচন তো হলো, সরকারও তৈরি হলো, কিন্তু এখন প্রশ্ন হলো, সরকারি কোষাগারের টাকা ঠিকঠাক মতো খরচ হচ্ছে কিনা সেই হিসাবটা কে রাখবে? সংবিধান কিন্তু এই কাজের জন্যেও একজন স্বাধীন প্রহরী বা ওয়াচডগ নিয়োগ করেছে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করেন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, যাকে আমরা সংক্ষেপে সিএজি বা ক্যাগ বলি। সংবিধানের ১২৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাকে নিয়োগ দিয়ে থাকেন। সিএজি দায়িত্ব কিন্তু অনেক ব্যাপক। সরকারের প্রত্যেকটা পয়সার হিসাব অডিট করা এবং সেই রিপোর্টটা সরাসরি সংসদে পেশ করাই তার কাজ। আর এই দায়িত্ব পালনের জন্য তার যে কোনো সরকারি অফিসে ঢুকে যে কোনো ফাইলপত্র দেখারও পূর্ণ ক্ষমতা রয়েছে। আর এই স্লাইডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ১২৮ নম্বর অনুচ্ছেদের এই লাইনটা। এখানে একদম সাফ সাফ বলা আছে যে সিএজি কাজ করার সময় অন্য কারো অধীন থাকবেন না বা কারো নির্দেশ শুনতে বাধ্য নন। এই একটা কথাই তাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে, যাতে তিনি কোনো রকম রাজনৈতিক চাপ ছাড়াই নির্ভয়ে কাজ করতে পারেন। এতক্ষণ তো আমরা প্রতিষ্ঠানগুলো নিয়ে কথা বললাম, কিন্তু সময় তো এক জায়গায় থেমে থাকে না, তাই না? একটা ভালো সংবিধানের সবচেয়ে বড় গুণ হল এটা সময়ের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারে, মানে পরিবর্তন হতে পারে, আবার দেশের কোনো সংকটের সময় ঢাল হয়ে দাঁড়াতেও পারে।
সংবিধান বদলানোর যে প্রক্রিয়া সেটা বলা আছে ১৪২ নম্বর অনুচ্ছেদে। কোনো পরিবর্তন আনতে হলে সংসদে মোট সদস্যের অন্তত ২/৩ ভোট লাগবে। তার মানে বুঝতেই পারছেন, এটা কিন্তু খুব সহজ কোনো ব্যাপার না। চাইলেই যখন তখন সংবিধান বদলে ফেলা যায় না। শুধু তাই নয়, সংবিধানের কিছু একদম মৌলিক বিষয় আছে, যেমন ধরুন এর প্রস্তাবনা। এই জায়গাগুলো পরিবর্তন করতে হলে কাজটা আরও কঠিন। সংসদে ২/৩ ভোটে পাশ হওয়ার পরেও জনগণের সরাসরি ভোটের প্রয়োজন হয়, যেটাকে আমরা গণভোট বা রেফারেন্ডাম বলি। তাহলে আমরা এখানে দুটো একদম আলাদা প্রক্রিয়া দেখতে পাচ্ছি। একটা হলো সংশোধন, যেটা দিয়ে সংবিধানের নিয়মকানুন স্থায়ীভাবে বদলানো হয়। আর অন্যটা হলো জরুরি অবস্থা, যেটা কোনো মারাত্মক সংকটের সময় দেশকে রক্ষা করার জন্য সাময়িকভাবে জারি করা হয়। সংবিধানের ১৪১ ক অনুচ্ছেদ অনুযায়ী যদি দেশে যুদ্ধ লেগে যায় বা বাইরে থেকে কেউ আক্রমণ করে কিংবা দেশের ভেতরের নিরাপত্তা বা অর্থনীতি মারাত্মক হুমকির মুখে পড়ে, তখন রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। কিন্তু এই বিশাল ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রেও একটা বড় শর্ত দেওয়া আছে। সেই শর্তটা হলো রাষ্ট্রপতি কিন্তু একা একাই এই সিদ্ধান্ত নিতে পারেন না। জরুরি অবস্থা জারি করার আগে অবশ্যই তাকে প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মতি নিতে হবে। এটাও কিন্তু ক্ষমতার ভারসাম্যের একটা দারুণ উদাহরণ। বেশ, আমরা তো সংবিধানের অনেকগুলো প্রতিষ্ঠান আর নিয়মকানুন নিয়ে কথা বললাম, কিন্তু দিন শেষে এত সব আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো? এই সব কিছু মিলিয়ে আমরা ঠিক কি বুঝতে পারলাম? মূল কথা হলো এই যে সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন আর মহা হিসাব নিরীক্ষক, এই স্বাধীন প্রতিষ্ঠানগুলো একসাথে মিলে সরকারের মধ্যে একটা ভারসাম্য তৈরি করে। এদের সবার সম্মিলিত লক্ষ্য একটাই, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা আর দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা। আর এটাই আমাদের আজকে শেষ কথা। সংবিধানের এই অনুচ্ছেদগুলো কিন্তু শুধু বিসিএস পরীক্ষার জন্য মুখস্থ করার বিষয় না, এগুলোই হলো সেই আসল ভিত্তি যার ওপর একটা রাষ্ট্র দাঁড়িয়ে থাকে এবং যা দিন শেষে দেশের প্রত্যেকটা নাগরিকের অধিকারকে রক্ষা করে।